রোজ তো সেই একই রুটিন, শহরের কোলাহলের মধ্যে বাসে ট্রেনে ঘেমে নিয়ে অফিস কলেজ স্কুল যাওয়া। কিন্তু কটা দিনের জন্য তো ইচ্ছে করে নিজেকে একটু রিলিফ দিই, একটু ঘুরে আসি কোথাও থেকে। নির্জন শান্ত পরিবেশে ঘুরে আসার জন্য কার ইচ্ছাটা করে না। তার সাথে সাথে বন্য জীবজন্তুর দেখা আর বিভিন্ন রকমের পাখি, তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যায়। আজকে ঠিক এরকমই একটা জায়গায় আমরা যেতে চলেছি, যেটা আবার রয়্যাল বেঙ্গল টাইগারের ডেরা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা যেতে চলেছি আজকে সুন্দরবন। সুন্দরবনে যে পরিবেশ এবং ওখানকার লোকালয় সব কিছু আজকে তুলে ধরবো। তো কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম, কোথায় কোথায় যেতে চলেছি, সব কিন্তু আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার, আমি সুদীপ আর তোমরা দেখছো ভিয়াবং। এটা কিন্তু হতে চলেছে একটা প্যাকেজ ট্যুর। আর আমাদের প্যাকেজ কিন্তু ছিল 3 দিন এবং 2 রাত্রির। তো প্যাকেজ ট্যুর যখন, আমাদেরকে একটা না একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হয়েছে। আমি কিন্তু এরকম কিছু কিছু ট্রাভেল এজেন্সির নাম এবং নাম্বার আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা তোমাদের অ্যাকর্ডিং কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন নয়। এবার আসা যাক কি করে আমরা পৌঁছাবো। সকাল সকাল চলে আসলাম শিয়ালদা স্টেশনে, এবং শিয়ালদা স্টেশনে আসার পরে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ক্যানিং লোকাল ছেড়ে দিল, এবং ক্যানিং লোকালে করে আমরা একেবারে লাস্ট স্টেশন ক্যানিংয়ে এসে পৌঁছালাম। এবং ক্যানিংয়ে এসে পৌঁছানোর পরে তোমাদের সবার সম্পূর্ণ দায়িত্ব তোমাদের ট্রাভেল এজেন্সির ওপরে, কারণ ক্যানিং থেকে অনেকটা পথ যেতে হয়, মোটামুটি 17 কিলোমিটার মতো রাস্তা ফেরিঘাটের জন্য। ওইখান অবধি যাওয়ার জন্য তোমাদের কোনো আলাদা করে ভেহিকেলস নিতে হবে না, তোমাদের ট্রাভেল এজেন্সি তোমাদেরকে নিয়ে যাবে। আমাদের জন্য এখানে যথারীতি অটোর ব্যবস্থা ছিল। একটা অটোতে 8 জন মতো বসতে পারে, ওরকম সাইজের বড় অটো। আমরাও যথারীতি এরকম অটোতে আমাদের জিনিসপত্র নিয়ে উঠে গেলাম এবং রওনা দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি অনেকগুলো বোট রাখা ছিল, আর দেখতেও কিন্তু ভারী সুন্দরও লাগছিল সকালবেলা। আর যেরকমটা হয় আর কি, ভাটার সময় নৌকায় উঠতে একটু খাটনি হয় বটে, কিন্তু তারপরের রাস্তাটা মোটামুটি ভালোই ছিল। তো আমরা উঠে গেলাম বোটে। তো তোমাদের কিন্তু যে ট্রাভেল এজেন্সির হয়েই না যাও, বোটের কিন্তু এক একটা নাম আছে আলাদা আলাদা। ঠিক সেই রকমই আমাদের বোটের নাম ছিল ময়না। তো এই 3 দিন ধরে আমাদের এই নামটা সবার মুখে থাকবে, কারণ আমরা যেখানেই যাব ট্রাভেল এজেন্সি কারণ নাম ধরে নয়, বোটের নাম ধরে ডাকবে। তো এইটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এখানে কিন্তু একটা আশ্চর্যের জিনিস দেখলাম, শুধু বোটের ওপরেই নয়, নিচেও কিন্তু জায়গা ছিল, এবং নিচে শোয়ার মতো ব্যবস্থা ছিল। তোমরা যদি টায়ার্ড হয়ে পড়ো ওপরে, তাহলে কিন্তু তোমরা নিচে নেমে রেস্টও নিতে পারবে, এবং বাথরুমও রয়েছে বোটে। সো কারোর কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। এবার একটু দেখা যাক রান্না বান্না কোথায় হয়। খাবার দাবারের প্রয়োজন তো সর্বত্রই রয়েছে, এবং খাবার দাবার ছাড়া অ্যাকচুয়ালি ট্যুর বা ট্রাভেল যাই বলো কিছুই জমে না। সকাল সকাল গেছি, সবারই কিন্তু খিদে পেয়ে গেছিল, এবং রান্নাবান্নার জায়গাটাও তোমরা একটু দেখে নাও। এরা কত সুন্দর ম্যানেজ করে ওইটুকু জায়গার মধ্যে কত লোকের রান্না করে। তারপরে সকালে কিন্তু আমাদের চলে এসেছিল ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি এবং জয়নগরের মোয়া। এবং ব্রেকফাস্ট খেতে খেতে এত সুন্দর বিস্তৃত জলের ওপর দিয়ে আমরা কিন্তু যেতে শুরু করে দিয়েছিলাম। এটা একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স আমাদের কাছে। জলের ওপরে বসে খাওয়া দাওয়া এই 3 দিন ধরে কিন্তু চলতেই থাকবে। এবং শুধু তাই নয়, আমাদেরকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল, তবে ওই সময় ভিডিওটা করা হয়ে ওঠেনি। তবে আমি জানিয়ে দিই, ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কিন্তু আমাদেরকে ফ্রুটি ডিস্ট্রিবিউট করা হয়েছিল। যাই হোক, জল খাবার শেষ করতে না করতেই আমাদেরকে কিন্তু এরকম আমুদি মাছ ভাজা এটা দিয়ে গেল, যেগুলো কিন্তু বেশ ফ্রেশ ছিল। আর তার সাথে সাথে আমরা দেখলাম এখানকার মানুষজনের স্ট্রাগল। এখানে কিন্তু সব জিনিসপত্রই জলপথে নিয়ে আসতে হয়। যাই হোক, অ্যাজ ইউজুয়াল বাঙালি হিসেবে খাওয়া দাওয়াই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, বাকি সব তো সেকেন্ডারি। ঠিক সেইভাবেই দেখার পরেই আমি আবার চলে গেলাম রান্নার জায়গায় দেখতে যে কিরকম কি রান্না চলছে। সেখানে গিয়েই দেখতে পাই একজন তো পেঁয়াজ কাটতে ব্যস্ত, আর একজন ভাত বসিয়ে দিয়ে ঝুরি আলু ভাজা ভাজতে শুরু করেছিলেন। মোটামুটি দেখে মনেই হলো দুপুরের রান্নাবান্না কিন্তু বেশ ভালোই চলছে। তো এটা দেখতে দেখতে তারপরে এক ঝাঁক পানকৌড়ি দেখলাম। একবার দেখে আমাকে জানিও কমেন্টে তোমাদের এই ক্লিপিংসটা কেমন লাগলো।
এরপরেই আমরা কিন্তু চলে আসি গোসাবা রো জেটি। এখানে এসে আমরা চলে যাই বেকন বাংলোতে। আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তবে সেটা এখন কাজ চলছে, তাই জন্য আমাদের ভিজিট করা হয়ে ওঠেনি। যাই হোক, আমরা গোসাবায় বেকন বাংলো অব্দি যেতে পেরেছি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এসেছিলেন। তো এখানের পরিবেশটা একবার একটু দেখে নাও তোমরা। তবে যাই বলো, শহরের এই কোলাহলের থেকে বেশ ভালো লাগছিল। নির্জন নির্ঝুম একটা পরিবেশ, শান্তশিষ্ট, ঘুরতে বেশ মজাই আসছিল। তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া পুরোটাই কিন্তু জলের ওপরে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। দেখো, বলতে না বলতেই দুপুরের খাবার দাবার চলে এসছে। তো দুপুরে আজকের মেনুও ছিল লেবু, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে এক রকমের তরকারি, আর ছিল 2 রকমের মাছ। এক ছিল কাতলা মাছ এবং দ্বিতীয়টা ছিল চিংড়ি মাছ, আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। এখানে বাঙালি হিসেবে শুধু একটু মিষ্টিটাই মিস করছিলাম, বাট ইটস ওকে। তো আজকের দিনটায় শুধু বেকন বাংলোই ছিল ঘোরার মতো জায়গা। এরপরেই কিন্তু আমরা চলে আসলাম আমাদের হোটেল রুমে। এখানে এসে কিন্তু এখানকার মানুষজন কোন পরিবেশে থাকে সেইগুলো দেখতে পাই। এবং আমরা যে হোটেলে এসে উঠেছিলাম সেই হোটেলেই একটা আম গাছ ছিল। আম গাছের বোল দেখো। তো এইসব এনজয় করতে করতেই হয়ে গেছিল প্রায় সন্ধে, এবং সন্ধ্যের সময় এদের রুটিন অনুযায়ী ছিল কিন্তু ঝুমুর নৃত্য। এবং ওইখানে একটু এনজয় করার পরে রাতের খাবারের দিকে এগোলাম। সরি টু সে, রাতের সময় এত খিদে পেয়ে গেছিল, ফোনটা নিয়ে যাওয়া হয়নি খাবারের সময়। তবে রাতের খাবারের মেনু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রাতে কিন্তু ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা এবং মাটন। এটাই কিন্তু ছিল আমাদের রাতের খাবার মেনু। এবং শেষ পাতেও কিন্তু ছিল চাটনি আর পাঁপড়। যাক, রাতের খাবারটা কিন্তু বেশ ব্যাপক করেছিল। মাটনটা খুব সুন্দর রান্না হয়েছিল, বাট সরি টু সে আনফর্চুনেটলি আমার ফোনটা নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য ভিডিও ক্লিপিংসগুলো নেই। আজকে হলো সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে সকালবেলা উঠে কিছুটা এরকম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, শহরের ভোর তো সবাই দেখেছেন, সেই চিরাচরিত একদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, একদিকে নানান রকমের আওয়াজ তো রয়েছে। এরকম পাখির কোলাহল সহ নির্জন শান্ত এই পরিবেশ গ্রাম্য অঞ্চল তথা সুন্দরবন ছাড়া দেখা মেলেই না বলতে গেলে। তাই জন্যই আমাদের কাছে আজকের ভোরবেলাটা শুধু ভোর নয়, একটা নতুন স্মৃতি হয়ে থেকে যাবে। এবং শুধু ভোরবেলাই তো নয়, তখন ঘড়িতে বাজে প্রায় 7টা। ঠিক ওই সময় আমাদেরকে চলে যেতে হয় আমাদের বোটের কাছে। নদীর সাথে সানরাইজ দেখার যে একটা আলাদাই দৃশ্য হয়ে যায় সুন্দর পাখির কোলাহলের মাঝে। সকাল সকাল আমরা উঠে গেলাম আমাদের নৌকায়। দ্বিতীয় দিনটাই কিন্তু সুন্দরবনের মেন দিন হিসেবে ধরে নেওয়া যায়, কারণ যারা বাঘ দেখতে সুন্দরবনে আসেন স্পেশালি, তাদের জন্য কিন্তু এই দ্বিতীয় দিনটা খুবই ভাইটাল। ফার্স্ট দিনে যে যে জায়গায় ঘোরানো হবে সেটা তো আগেই দেখালাম, কিন্তু ওই সব জায়গাগুলোতে বাঘ দেখা যায় না। আজকের দিনে বাঘ দেখার সম্ভাবনা শুধু বাঘই নয়, অনেক রকমের জীবজন্তু দেখার সম্ভাবনা থাকে। তবে বাঘ দেখাটা কিন্তু পুরোটাই ভাগ্যের ওপরে। যদি ভাগ্য ভালো থাকে বাঘ দেখা যায়, কারো কারোর তো আবার একবারেই এত ভাগ্য ভালো, ফার্স্ট টাইম গিয়ে 2-3টে বাঘ দেখে নিতে পারে একবারে। তোমরা যে জুতে বা চিড়িয়াখানায় যে রকমের বাঘ দেখে অভ্যস্ত, সেই রকম কিন্তু এক্সপিরিয়েন্স এখানে কিন্তু তোমরা পাবে না যদি তোমরা বাঘ দেখতে পাও। এটা কিন্তু সম্পূর্ণই বন্য এবং এক্সপিরিয়েন্সটাও পুরোটাই আলাদা। তো চলো আজকের ভ্রমণ শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে আসলাম সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টার। এখানে নামার পরেই কিন্তু আমাদের ট্যুর গাইড অ্যাসাইন হয়ে গেছিল। এটা কিন্তু সমস্ত ট্যুর গাইডদের
একটা বেস, এখান থেকেই সবাইকে ট্যুর গাইড দিয়ে দেওয়া হয়, এক একটা বোটে এক একজন করে। উনি আমাদের গাইড করেছেন, আমরা যেখানে যেখানে যাব সব জায়গায় সব ইন ডিটেলস কিন্তু উনি আমাদেরকে গাইড করিয়েছিলেন। তো একবার ওনার মুখ থেকেই শুনে নিই আমরা আগামীতে কি কি জিনিস দেখতে চলেছি। সবাইকে নমস্কার। নমস্কার। আজকে আপনাদের এই জঙ্গল সাফারি যেটা রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের ইকো ট্যুরিজমের গাইড, আমার নাম মৃন্ময় মন্ডল। সারাদিন আপনাদের বোটেই আমি থাকবো। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ অফিস, এখান থেকে প্রত্যেকটা বোট লঞ্চকে পারমিট আমাদের এখান থেকেই দেওয়া হয়। তো পারমিট নিয়ে আমরা যে জঙ্গলের মধ্যে সাফারি করব তার আগে আমরা এই যে পয়েন্টটাতে আছি এখানে আমরা কি দেখব। ফেন্সিং এর পাশে একটা পুকুর রয়েছে, যে পুকুরটার মধ্যে একটা বিলুপ্ত প্রজাতির কচ্ছপ রয়েছে যার নাম হচ্ছে বালিগড়, নর্দার্ন রিভার টেরাপিন বলা হয়, যেটা আস্তে আস্তে হ্যাচিং হচ্ছে। ইন্ডিয়ার মধ্যে একমাত্র এই সজনেখালিতেই রয়েছে এই প্রজাতির যে কচ্ছপটা এখানে আছে যার নাম বালিগড়। এখান থেকে দেখে নেব। তার আগে এই কচ্ছপটা কোথা থেকে এলো। অ্যাকচুয়ালি আমাদের এই যে নদী নালা খাড়ি যেগুলো আপনারা দেখলেন, এই নদী নালাগুলো কিন্তু সব যুক্ত বঙ্গোপসাগরের সাথে, সেই কারণে লবণাক্ত জল নভেম্বরের লাস্ট উইকের দিকে এখানে উড়িষ্যা উপকূল এবং আমাদের এখানকার বঙ্গোপসাগরের মোহনার সাইডে একটা অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ ডিম পারে। সেই ডিমগুলো দেখভালের জন্য যখন ফরেস্ট ডিপার্টমেন্ট এখান থেকে গিয়েছিল, ওখান থেকে লম্বাকৃতি 12টা ডিম সংগ্রহ করেছিল। এটা কিন্তু অলিভ রিডল টার্টেলের ডিম নয়। অলিভ রিডল টার্টেলের ডিমটা একটু গোল রাউন্ড টাইপের হয়, এটা একটু লম্বাকৃতি ডিম, সাইজে বড়। তো সেই ডিমগুলোকে আমাদের এই সজনেখালির মধ্যে নিয়ে এসে রাখা হয়েছিল। একটা ডিম নষ্ট হয়ে যায়, 7টা মেল আর 4টে ফিমেল টার্টেল হয়। সেখান থেকে টার্টেল সার্ভাইলেন্স অ্যালায়েন্স টিম যখন দেখলো এটা একটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার স্পিসিস টার্টেল, তো এই সংখ্যাটাকে বাড়াতে হবে। সেই কারণে এটাকে বাড়ানোর জন্য ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করেছে। 2012 পর্যন্ত কোনো কারণে এদের হ্যাচিং হয়নি। 2012 পর থেকেই চালু হয়েছে এদের হ্যাচিং। চালু হয়ে প্রায় এখন হয়ে গেছে 400, তার মধ্যে এখানে 129টা আছে। আর পুকুরের দিকে তাকালে জাস্ট মুখটা উঁচু করে ভাসছে আর ডুবে যাচ্ছে। জাস্ট উপরের দিকের মুখের যেটা সাদা কালারের আছে ওটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল, আর যেটা ব্ল্যাক কালার ওটা অ্যাডাল্ট মেল। তো আমাদের এখানে একটা অ্যাকোরিয়ামের মধ্যে দুটো মেল ফিমেলকে রাখা হয়েছে, ওটা আপনারা দেখতে পাবেন। আর প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে আপনারা নামবেন সবাই আমরা থাকবো খাঁচার মধ্যে ভর্তি, ওরা জঙ্গলের ইনসাইডে ঘুরে বেড়াচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারে যাবো যখন, তখন আশেপাশে যদি কোনো কারণে চলে আসে ওই টাইমিং এর সাথে আমাদের টাইমিং যদি ম্যাচ হয় তাহলে আমরা ওদেরকেও দেখতে পেতে পারি। ওয়াচ টাওয়ারটা রয়েছে, ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউটা দেখা যায়। আর তার পাশে রয়েছে একটা ক্রোকোডাইল পন্ড। এই ক্রোকোডাইল পন্ডে ক্রোকোডাইল আছে 3টে বেবি ক্রোকোডাইল, ওগুলো আপনার ওখান থেকে দেখা যায়। সানলাইট নেওয়ার জন্য এই সময়টাতে ল্যান্ডের উপরে উঠে আসে। তো ওনার থেকে যতটুকুই জানতে পারলাম, বিরল প্রজাতির কচ্ছপ এখানে রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে যথারীতি দেখানোর চেষ্টা করলাম। এখানে যেহেতু ওই টাইমটা হয়তো আমাদের ফেভারে ছিল না, তাই জন্য আমরা একটা কুমির বাদে আর কচ্ছপ বাদে আর কিছু ওখানে দেখতে পাইনি। দেখা যাক আগামীতে আমাদের সাথে কি কি অপেক্ষা করে রয়েছে, কারণ আমরা আরও অনেক জায়গায় যেতে চলেছি। বাট আমরা কিন্তু এখানে আবার বাদরও দেখেছি, এটা কিন্তু নেগলেক্ট করা যাবে না। আর ওখানে গেলে একটু চশমা, ফোন আর যা যা তোমাদের হাতে থাকবে ওই সব জিনিস নিয়ে একটু সাবধানে থাকবে, কারণ বাদরের উপদ্রব কিন্তু এরপর বা এখান থেকেই শুরু হয়ে যায়। সুন্দরবনে যে সুন্দরবনের নামকরণ যে গাছটা থেকে হয়েছে সুন্দরী, আমাদের ঠিক পেছনে যে গাছটা রয়েছে এটাই। কিন্তু গাছটা দেখতে সুন্দর নয়, নামটা সুন্দরী। আর ম্যানগ্রোভের বৈশিষ্ট্য হচ্ছে মাটিতে লবণের পরিমাণটা বেশি, অক্সিজেনের পরিমাণটা কম, তাই প্রত্যেকটা গাছের শ্বাসমূলগুলো মাটির থেকে উপরের দিকে বের হয়। যেটা আমাদের লোকাল সাইডগুলোতে যে গাছগুলো দেখি তার রুটগুলো মাটির নিচের দিকে চলে যায়, কিন্তু এগুলো সব উপর দিকে যায়। এবং এই রুটটাকে আমরা বলি বাটারেস রুট, মানে বাটারফ্লাই থেকে কথাটা এসছে। এবং এই রুটগুলো নিচের দিকে তাকালে দেখবেন প্রজাপতির মতন ডানা মেলে রয়েছে এই রুটগুলো, সুন্দরী গাছের রুটগুলো। এরকম প্রত্যেকটা ডিফারেন্ট গাছ তার ডিফারেন্ট রুট। নর্মালি এই রুটগুলো প্রচন্ড হার্ড হয়। বাঘের পায়ের তলায় থামপ্যাড যে রয়েছে, থামপ্যাডের উপর দিয়ে যখন ও দৌড়ে কোনো শিকার করতে যায়, পায়ের তলায় প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খোঁচা লাগে, একটা ক্ষতর সৃষ্টি হয়ে যেতেও পারে। কারণ এই শুধু ভোতামূল নয়, এরকম বিভিন্ন আরো স্টিকের মতন রুট আছে যেটা আমরা একটু পরেই দেখাচ্ছি। তো এই কারণে এখানকার এটা একটা কারণ প্রবলেম বাঘের ক্ষেত্রে। পানীয় জলটা ও পায় সেটাও লবণাক্ত জল খেলে আমাদের ডক্টর যেমন অ্যাডভাইস করে যে লিপি অর্থাৎ ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। বাঘ যদি প্রত্যেকটা দিন খায় তো জল, তো এমনিতেই ওর ব্লাড প্রেশার হাই থাকবে, আয়ু কমে যায়। নর্মাল বাঘের আয়ু ম্যাক্সিমাম 25 বছর, সুন্দরবনের বাঘ 18 থেকে 20 বছরের বেশি বাঁচে না। তার মেন রিজন হচ্ছে লবণাক্ত জল খায়। হরিণ, বন্য শূকর বাঘের মেন খাদ্য। এই খাদ্যটা ইজি ওরা প্রত্যেকটা দিন পায় না। জঙ্গলের মধ্যে ওদেরকে কালেক্ট করে খেতে গেলে জঙ্গলের মধ্যে দৌড়ে মোটামুটি শিকার করতে পারে না, এখানে চেস করে করতে হয়, সেটা লুকিয়ে। তার মধ্যে আনসার্টেন ভাবে কোনো কারণে কোনো ডিয়ার, বিশেষ করে যেগুলো সিং থাকে, ছুটতে গিয়ে গাছের গায়ে ফেঁসে যায়, তাদেরকে অনেক সময় ধরে ফেলে। তাহলে প্রত্যেকটা দিন ইজি পায় না ওরা। প্রত্যেকটা দিন যদি ইজি খাদ্য না পায় তাহলে তো এমনিতেই ক্ষুধার্ত থাকছে। জীবন ধারণ করতে গেলে মাছ কাঁকড়াও খেয়ে জীবন ধারণ করতে হয়। আর মাছ কাঁকড়া খেতে গেলে ছোট ছোট খাল খাঁড়ির মধ্য দিয়ে ওরা ওয়েট করে। আর এখানকার 60% মানুষের জীবন জীবিকা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা। ওরা ওই খাড়ের মধ্যে যায়। এবার বাঘ যখন দেখছে যে আমার এরিয়াতে এসে প্রতিনিয়ত এরা আমার খাদ্যের প্রতিনিয়ত ডিস্টার্ব করছে, ইজি প্রে হচ্ছে মানুষ, কারণ মানুষ জঙ্গলের মধ্যে দৌড়তে পারে। যে বাঘ একবার হিউম্যান ব্লাডের টেস্ট পায় ওই বাঘটা ম্যানিটার হয়, অর্থাৎ বাই এনভায়রনমেন্ট। এখানে কোন বাঘ কোনোদিনের জন্য জন্ম থেকে মানুষ থেকে হয় না, এখানকার পরিবেশ বাধ্য করে।
এখানকার বাঘের লাইফস্টাইল, আপনি অন্য কোনো টাইগার রিজার্ভ যাবেন সেখানকার বাঘের লাইফস্টাইলটা অনেকটা ইজি, এখানে খুব ক্রিটিক্যাল পরিবেশ, তো সেই কারণে বেশি ওয়ার্ল্ডের মধ্যে ফেরোসিয়াস টাইগার হচ্ছে রয়্যাল বেঙ্গল। এই ম্যাপটা হচ্ছে টোটালটা সুন্দরবন টাইগার রিজার্ভ এবং ডিভিশনাল ফরেস্ট এরিয়া মিলিয়ে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের এটা ম্যাপ রয়েছে। এখানে যেটা সবুজ অংশ দেখছেন এটা ম্যানগ্রোভ ফরেস্ট, আর বাকি সাদা অংশটা হচ্ছে লোকালয়। টোটাল হচ্ছে আমাদের সুন্দরবনে 25,500 বর্গ কিলোমিটার এরিয়া ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে আছে। 15,870 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশ, 9,630 বর্গ কিলোমিটার ইন্ডিয়া, মানে 75% সুন্দরবন বাংলাদেশে। 9,630-এর মধ্যে দুটো পার্ট রয়েছে, এই যে লেখা আছে রিভার গীতা অ্যান্ড মাতলা, এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট সাউথ ওয়েস্টের দিকে রয়েছে। আর আমরা যেটাতে রয়েছি এখানে রয়েছি আমরা সজনেখালি। এই যে জোনটা এত বড় একটা এরিয়া, এটাকে বলা হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়া, 2,585 বর্গ কিলোমিটার। এখানে 3টে জোন আছে, সজনেখালি টু দোবাকি পর্যন্ত এই জোনটাকে আমরা বলি সজনেখালি অভয়ারণ্য। 362 বর্গ কিলোমিটার এরিয়া, শুধুমাত্র ট্যুরিস্টদেরকে এখানে অ্যালাউ করা হয়, কোনো মাছ কাঁকড়া মধু সংগ্রহকারীদের এখানে অ্যালাউ করা হয় না। এখানে দুটো কম্পার্টমেন্ট রয়েছে, নাম পীরখালি আর পঞ্চমুখানি। আমরা রয়েছি এখন পীরখালি 1 নম্বর আইল্যান্ডের মধ্যে। সেকেন্ড পার্ট হচ্ছে ঝিলা ক্যাম্প টু হরিণভাঙা, পূর্ব দিক বাংলাদেশ বর্ডারের আগে, এই জোনটাকে আমরা বলি বাফার জোন। 893 বর্গ কিলোমিটার এরিয়া, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহের পারমিশন, ইভেন টুরিস্টকেও অ্যালাউ করা হয়। তারপরে নেতি ব্যাপারী লেখা আছে বঙ্গোপসাগরের মোহনার আগে কেদোখালি বিচ, সুন্দরবনের লাস্ট আইল্যান্ড। এই জোনটাকে আমরা বলি কোর এরিয়া। এই কোর এরিয়াতে শুধুমাত্র ডিপার্টমেন্ট স্টাফ ছাড়া আদারওয়াইজ কোনো ফিশারম্যান, হানি কালেক্টর, ইভেন টুরিস্ট কাউকে এলাও করা হয় না। এবং যে অ্যারোগুলো করে দেওয়া আছে, আরোতে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ কোয়ার্টার রুম আছে, স্টাফরা থাকেন ওখানে। কোনো কারণে কোনো ইলিগাল পোচার্স মানে চোরা শিকারী কিংবা ইলিগাল কোনো মাছ কাঁকড়া মধু সংগ্রহকারীরা এরিয়ার মধ্যে ঢুকে যায়, পেট্রোলিং ডিউটি করে যাতে কোনো কারণে ওরা না যায়। এবং এটাই হচ্ছে 1987-এ ইউনেস্কো থেকে যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে এই জোনটাকে, এটাই হচ্ছে বন্যপ্রাণীদের রেস্টিং অ্যান্ড ব্রিডিং প্লেস জোন। তা বলে যে এখানেই সবসময় অ্যানিমেলগুলো থাকবে তা নয়, প্রত্যেকটা আইল্যান্ডে একটা মেল বাঘের টেরিটরি হয়, সেগুলো ওরা নিজেরাই এরিয়া মার্কিং করে। তো প্রত্যেকটা এই যে টোটাল লোকালয় এবং ম্যানগ্রোভ এরিয়া মিলিয়ে 102টো দ্বীপ আছে। 54টা দ্বীপে হচ্ছে মানুষ বসবাস করছে, আর 48টা দ্বীপ ম্যানগ্রোভ ফরেস্ট। এই 48টা দ্বীপের মধ্যে আমরা সজনেখালিতে আছি। এই নদীটার নাম গোমতী। এখান থেকে জঙ্গলের মধ্যে ঢুকবো, ঢুকে সুধন্যখালি ক্যাম্পে নামবো, নেমে জঙ্গলের মধ্যে খাল খাড়িগুলো ঘুরতে ঘুরতে আমরা পীরখালি পঞ্চমুখানি কভার করে আসবো দোবাকি। দোবাকি থেকে 5টা রিভারের একটা জংশন রয়েছে, যেখান থেকে আমরা ক্রস করে আসবো টাইগার ট্রিটমেন্ট সেন্টার ঝড়খালিতে। এটা দেখে আপনাদের যে রাস্তা থেকে আমরা জঙ্গলের মধ্য দিয়ে আসছি রিটার্নের রাস্তা হচ্ছে অন্য রুট, এটা থেকে আবার পাখিরালয় ফিরে আসবে। আর এখান থেকে বেরিয়ে বোটে ওঠার পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের ব্রেকফাস্ট, ওই ধরে নাও 8টা থেকে 8:30টার মধ্যে। এবং আজকের কিন্তু ব্রেকফাস্টে ছিল ঘুগনি, পরোটা এবং ডিম সেদ্ধ। তো ব্রেকফাস্ট খাওয়ার সাথে সাথে সজনেখালির পর থেকে একটা জায়গায় এসে তোমরা দেখতে পাবে যে বেড়াগুলো বা ফেন্সেস গুলো দেওয়া ছিল আমাদের জঙ্গলের পাশে, যাতে আমাদের জীবজন্তুগুলো ওখান থেকে বেরিয়ে আসতে না পারে। একটা জায়গায় এসে সেই ফেন্সেস গুলো কিন্তু শেষ হয়ে যায়। তারপরে কিন্তু সম্পূর্ণটাই বন্য জীবজন্তুর এরিয়া, এখানে কিন্তু মানুষজনও খুব কম আসেন। তো এর সাথে সাথেই কিন্তু আমরা চলে এসেছি এখন সুধন্যখালিতে। সুধন্যখালিতে এসে প্রথমেই যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বনবিবির মন্দির। হ্যাঁ, আমি জানি অনেকেরই সমস্যা থাকে যে ওটা বনদেবী না বনবিবি। আমি তাদেরকে জানিয়ে রাখি ওনাকে কিন্তু এখানে বনবিবি বলা হয়। আমাদের ট্যুর গাইডের থেকে জেনে নিই যে বনবিবির সম্পূর্ণ ব্যাপারটা কি, এখানে কিভাবে উনি পূজিত হচ্ছেন, ওনার থেকে সম্পূর্ণ ডিটেলসটা তোমরাও শুনে। বাঘের মূর্তি যেটা রয়েছে ইনি হচ্ছেন বাঘ দেবতা দক্ষিণ রায়। জঙ্গলে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যান, ইভেন আমাদের এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ জঙ্গলে যাওয়ার আগের মুহূর্তে মা বনবিবিকে স্মরণ করে তারপরে দক্ষিণ রায়কে স্মরণ করে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মা বনবিবি কিংবা শাহ জঙ্গলে ছোট্ট বাচ্চা ছেলের মূর্তি যেটা রয়েছে, এই 3টে ক্যারেক্টার মুসলিম, আর বাঘ দেবতা দক্ষিণ রায় হচ্ছেন হিন্দু। যেহেতু এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যান, তাই দুটো সম্প্রদায়ের মানুষের মনের আধ্যাত্মিক বিশ্বাস যদি এনাদেরকে প্রে করি তাহলে বাঘের হাত থেকে রেহাই পাবো। তাই দুটো সম্প্রদায়ের মানুষ একটা ইউনিক ব্যাপার যে এখানে এই দুটো সম্প্রদায়ের মানুষ এই একই ক্যারেক্টারকে স্মরণ করে যাচ্ছেন। কারণ আমরা জানি মুসলিমের সম্প্রদায়ের মানুষরা কোনোদিন মূর্তি পুজো করেন না, হিন্দুরাই করে, এবং এই মূর্তিগুলোকে হিন্দুরা তাদের কল্পনায় বানিয়েছে। তো এখানে মোটামুটি ব্যাঘ্র ভীতি দূর করার জন্য সবাই দুটো সম্প্রদায়ের মানুষ, ইভেন ডিপার্টমেন্ট স্টাফ সবাই এনাদেরকে স্মরণ করে যান, ওনারা যাতে বাঘ তাদেরকে সামনে না আসে। আর আমরা অ্যাকচুয়ালি জঙ্গল সাফারিতে যাচ্ছি, আমরা এনাদেরকে প্রে করছি মা বনবিবিকে আমাদেরকে বাঘ দেখাও। টোটালটা একটা উল্টো ব্যাপার। সেই মা বনবিবি টেম্পলটা আমাদের প্রত্যেকটা ক্যাম্প যেখানে যেখানে নামবো সব জায়গাতেই রয়েছে। তো আমরা এবার সামনে এগিয়ে যাব বিভিন্ন ভ্যারাইটি ম্যানগ্রোভ গাছগুলো দেখতে দেখতে, তারপরে ওয়াচ টাওয়ার রয়েছে, দেখে আমরা আবার ফিরে আসবো। এবং এই জায়গাটায় ঢুকতে না ঢুকতেই বনবিবির মন্দিরটা পেরোলেই আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু নানান রকমের গাছপালা। এগুলো কিন্তু সম্পূর্ণটাই নানান রকমের ম্যানগ্রোভ গাছ, যেগুলোর নাম তোমরা ভিডিওতে দেখতে পাবে। এবং শুধু তাই নয়,
এখানে কিন্তু গাছপালা ছাড়াও বিভিন্ন রকমের লেক রয়েছে ছোট ছোট, এগুলো কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা শুধু বন্য জীবজন্তুদের জল খাবার জন্য। এমনিতে নদ নদীর জল কিন্তু এখানকার পুরোটাই নোনতা, কিন্তু এই সব আর্টিফিশিয়াল যে লেকগুলো করা হয়েছে এগুলোই কিন্তু মিষ্টি জল, যার জন্য এখানে অনেক রকমের জীবজন্তু এসে জল পান করে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের লাক ফেভার করেনি, তাই জন্য আমরা কিছু দেখতে পাইনি। হ্যাঁ, এটা পুরোটাই লাকের ওপরে। যাই হোক, তাও একটা জিনিস ভালো যে আমরা বোটে করে যাওয়ার সময় একটা জায়গায় একটা কুমির বসে থাকতে দেখেছিলাম। তো এরপরে বোটে উঠতে না উঠতেই একটা স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়। এই স্ন্যাক্সটায় আমরা আজকে পেয়েছিলাম চিংড়ি মাছের পকোড়া। তবে তোমরা যাই বলো, সুন্দরবনে এসে এক্সপেকটেশন অনুযায়ী যতটা জীবজন্তু দেখার প্রয়োজন ছিল অতটা দেখতে না পারলেও এই বোটে করে যাওয়া, বোটের মধ্যে বসে জলের ওপরে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সম্পূর্ণই নতুন। তার মধ্যে আশপাশের স্নেক বিউটি তো আলাদাই রকমের। তো এরপরে কিন্তু একটা লং জার্নি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার কভার করে আমরা চলে আসি দোবাকি ক্যাম্পে। অনেক জীবজন্তু এখানেও এসে জলপান করে, তাই জন্য অনেকটা পসিবিলিটি হয়ে যায় জীবজন্তু দেখার। বাট আমরা এখানে কিছু পাখি আর সাপ বাদে তেমন কিছু দেখতে পাইনি। বাট আমি তোমাদেরকে একটা স্পয়লার দিয়ে রাখছি যে হরিণ কিন্তু খুব কাছ থেকে আমরা ভাগ্যক্রমে দেখতে পেয়েছিলাম। ভিডিওতে থাকো, সামনে দেখতে পাবে। এবং একটা জিনিস কিন্তু সব জায়গায় আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এক একটা করে ওয়াচ টাওয়ার। কারণ ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েই অনেকে এখান থেকে জীবজন্তু দেখেন। আর আমি তোমাদের সাজেস্ট করব, খালি চোখে হয়তো অনেকেই দেখতে না পারো, যদি পারো একটা বাইনোকুলার নিয়ে আসবে, খুব সুবিধা হয় ওখানে জীবজন্তু দেখার জন্য। অনেক দূরের জিনিস কিন্তু তোমরা বাইনোকুলার বা দূরবীনে দেখতে পারো। এবং এখানেও কিন্তু বনবিবিকে পুজো করা হয়েছিল এবং ওখানে আরেকটা আলাদা রকমেরই পুজো হয়েছিল। সো তাই জন্য এখানে প্রসাদও দেওয়া হচ্ছিল। অনেকে প্রসাদ খেলেন এবং চিরাচরিত আমরাও তার মধ্যে থেকে আর একজন, আমরাও প্রসাদ খেয়েছিলাম। এবং এখানে ওই বনবিবির মন্দিরের ঠিক পাশে, নেটের পাশে ভাগ্যক্রমে একটা হরিণ চলে এসেছিল। হরিণটাকে একদম কাছ থেকে দেখলাম, ভীষণ সুন্দর লাগলো এই একটা এক্সপিরিয়েন্স। বনের হরিণ, এদেরকে কোনো খাঁচার মধ্যে বন্দি করা নয়। আর একটা জিনিস তোমরা গেলেই বুঝতে পারবে বা ভিডিওতেও বুঝতে পারছো, এখানে বন্যপ্রাণী ফ্রিভাবে ঘুরছে এবং খাঁচার মধ্যে থাকছো তোমরা। এবং তারপরে হরিণটি দেখে এসে বোটে ওঠার সাথে সাথেই আমাদেরকে খাবার সার্ভ করে দেওয়া হয়। এবং আজকের আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, এক রকমের সবজি, ভেটকি মাছ এবং পাবদা মাছ। তো এরপরেই কিন্তু আমরা চলে আসি ঝাড়খালি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে। যে বাঘগুলো কোনো ক্রমে অসুস্থ হয়ে পড়ে তাদের কিন্তু ট্রিটমেন্টও এখানে এনে করানো হয়। যথারীতি এখানেও একটি বাঘের ট্রিটমেন্ট চলছিল, তো সেটাই আমরা দেখতে পেয়েছিলাম। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু ভেতরের এনভায়রনমেন্ট খুবই সুন্দর। আর আমরা কিন্তু শুধু বাঘই নয়, এখানে এসে প্রচুর কুমির দেখতে পেয়েছি। শুধু কুমিরই নয়, কুমিরের একে অপরের সাথে লড়াইও কিন্তু হালকা পাতলা দেখতে পেয়েছিলাম। তো তোমরা দেখে বলো তোমাদের এতক্ষণ ধরে সুন্দরবন ভ্রমণটা কেমন লাগছে। আর বাঘটার অবস্থা দেখো, মানে হালকা একটু পা নাড়াচ্ছে জাস্ট। যাই হোক, সবাই আশা নিয়ে এসেছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে, তাই জন্য সবার মনে একটা ইচ্ছে ছিল, যেটা এখানে এসে অল্প হলেও পূরণ হয়েছে। যাই হোক, এখান থেকে তারপরে আমরা বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ বোটে জার্নি করে আবার চলে আসলাম পাখিরালয়, মানে আমরা যে জায়গাটায় হোটেলে ছিলাম। আসার সময় আমাদের কিন্তু বোটেই সার্ভ করে দেওয়া হয় কফি আর চিকেন পকোড়া। এবং অনেকে কিন্তু ভাবতে পারো সুন্দরবন মানেই মধু, কাঁকড়া এসবের জায়গা। সো মধু আমরা কোথা থেকে কিনবো? আমি তোমাদেরকে একটা প্রো টিপ দিয়ে দিচ্ছি। তোমরা যদি মধু কিনতে চাও তাহলে গভর্নমেন্ট অথরাইজড যে শপটা রয়েছে সুন্দরবনে, সেখান থেকে তোমরা মধু নিতে পারো। ওখানে কিন্তু রেট ফিক্সড রয়েছে, গভর্নমেন্ট রেট, হ্যান্ড রিটেন বিল পেয়ে যাবে। এবং আজকের দিনটায় খুব বেশি জার্নি হয়ে গেছিলো, আর কালকে ঘোরাফেরার পরে ডাইরেক্ট বাড়ির জন্য ট্রেনও ধরতে হতো। সো তাই জন্য আজকে জাস্ট রুমে এসে ব্যাগপত্র রেখে রাতে খেয়ে নিলাম। আর রাতের মেনিউ ছিল
ফ্রাইড রাইস আর মাংস। খাওয়ার পরে রাতে আর কোনো কথা নয়, সোজা ঘুমিয়ে পড়লাম। আজ হলো ডে 3, আমাদের লাস্ট দিন হলো আজকে সুন্দরবনের। তাই আজকে একটু দেরি করেই বোটে উঠব, প্রায় 8:30 থেকে 9টায়। তো তাই জন্য আমরা ঠিক করেছি 7টা 7:30টার দিকে উঠে এখানকার আশপাশের পরিবেশটা একটু শেষবারের মতো উপভোগ করার। আর একটু হাঁটাহাঁটিও হলো ভোরবেলায়, এবং ওইটা দেখতে দেখতে আমাদের মাথায় আসলো যে এখানের লোকের কতটা কষ্ট। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এটা এর আগে হয়তো কেউ ভিডিওতে বলেনি। ওইখানে কিন্তু তোমরা স্নানের জন্য যে জল পাবে সেটা কিন্তু সম্পূর্ণটাই কোনো না কোনো পুকুরের জল। এরা মোটর লাগিয়ে পুকুরের জলটাকেই ট্যাঙ্কিতে তোলে, তাই জন্য জলটা একটু ঘোলাটে হয়। ভয় পাওয়ার কিছু নেই, জলটা ভালোই। পুকুরের জল বলে একটু ঘোলাটে বলে মনে হবে। তো খাওয়ার সময় ভাবতে পারো যে পুকুরের জল যদি এখানে স্নান করার জন্য ব্যবহার করা হয় তাহলে খাবার জল হিসেবে কি দেওয়া হয়? তো চিন্তার কোনো বিষয় নেই, ওটা পিউরিফাইড ওয়াটারই থাকে। তো যথারীতি 9টার দিকে আমরা বোটে উঠলাম, এবং অ্যাজ এ বেঙ্গলি পার্সন আমাদের একটাই চিন্তা থাকে, সেটা হলো খাওয়া দাওয়া আর ঘুম। এই দুটো জিনিস যদি ঠিক হয় না, বাকি জিনিসগুলো অতটা হ্যাম্পার করে না। ঘুম তো হয়ে গেল, বাট খাবার দাবার পালায় সকালবেলা কি রয়েছে সেটা দেখার জন্য একটু খাবার দাবারের জায়গায় চলে গেলাম। দেখি লুচি ভাজা হচ্ছে, আর উপরে এসে দেখি আস্তে আস্তে লুচিগুলো সার্ভও করা হচ্ছে। আমি যথারীতি ওখান থেকে লুচি আর ছোলার ডাল নিয়ে নিলাম। সকালবেলার ব্রেকফাস্টটা সারতে না সারতেই আমাদের বোট আরেকটি ভিজিটেড এরিয়ায় চলে এসছে। সেখানে যেতে যেতে রাস্তায় কিন্তু অনেক রকমের দোকান বসেছিল, যেখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। চাল, ডাল, বাক্স বাদাম, আরো অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল। এবং সেখানে ছিল কিন্তু একটি লোকনাথ মন্দির, এবং চারিদিকে কিন্তু ক্ষেত আর ক্ষেত। এবং এই লোকনাথ মন্দিরই কিন্তু ছিল আমাদের সুন্দরবন ট্যুরের লাস্ট ভিজিটেড প্লেস। এবং ওখান থেকে যাওয়ার পরে মোটামুটি দুপুর হয়ে এলে আজকের দিনে তোমাদেরকে একটু তাড়াতাড়ি প্রায় 12টা 12:30 নাগাদ দুপুরের লাঞ্চ সার্ভ করা হবে। লাঞ্চের ভিডিওটা করা নেই, বাট আমি মেনিউটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রায় সেম মেনিউ, ডাল, ভাত, ঝুরি আলু ভাজা, এবং তার সাথে যে 2 রকমের মাছ দেওয়া হয়, প্রথমটা হচ্ছে কাতলা মাছ এবং দ্বিতীয়টা আজকের দিনে দেওয়া হয়েছিল কাঁকড়া। এবং এখান থেকে খাবার দাবারের পরে প্রায় 1:30 নাগাদ আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল ফেরিঘাটে, এবং ওখান থেকে একদম কিন্তু অটো করে ওনাদেরই দায়িত্ব স্টেশনের সামনে পৌঁছে দেওয়ার। এবং যথারীতি আমরাও 2:32-এর ট্রেন ধরবার জন্য তাড়াতাড়ি স্টেশনে চলে গেলাম। এবং এই ছিল সুন্দরবন ডায়েরি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যদি সুন্দরবন যাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব। 2-1 দিনের এই আলাদা রকমের এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগে। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টিল দেন কিপ সেফ অ্যান্ড এক্সপ্লোরিং। গুড বাই।